লেখিকা সমাপ্তি দের জীবন যেরকম। 6 মাস হয়ে গেল বিদিশার বৈধব্য জীবনযাপন, একাকিত্ব। এ একান্তই ওর নিজস্ব। বিদিশা প্রথম থেকেই একটু শক্ত প্রকৃতির মানুষ। বুক ফাটে তো মুখ ফোটে না। সংসারটাকে একাই এতদিন সামলে রেখেছিল। এখন আস্তে আস্তে ছেলে আর ছেলে বউয়ের হাতে অনেকটাই ছেড়ে দিয়েছে। ওরা বেশ সামলে নিয়েছে। ওরা মাকে মায়ের মতো থাকতে সাহায্য করে। মায়ের ভালো লাগা সরঞ্জাম মায়ের হাতের কাছেই রাখে। বিদিশার পুত্রবধূ সৌমি বলল, মা, বিকেলবেলায় একটু হেঁটে এসো, দেখবে মনটা অনেক ভালো লাগবে। সারাদিন ঘরে থাকো, তোমার তো একঘেয়ে লাগবে। একটু হাঁটা চলা করে লেকের ধারে অনেক বসার জায়গা থাকে, সেখানে একটু বসবে, অনেক লোকজন দেখতে পাবে, তোমার ভালো লাগবে। বিদিশার 67-68 বছর বয়স হলো। সুঠাম দেহের অধিকারী, মাথায় এখনো বেশ চুল, অল্প পাকা চুল দেখা যায়। বিকেল 5টা বাজে, সূর্যটা একদম পশ্চিমের কোলে ঢলে পড়েছে। হাঁটবে বলে বিদিশা একটা সালোয়ার কামিজ পরে নিল। চলাফেরায় যথেষ্ট স্মার্ট। প্রথম দিন আধ ঘন্টা হাঁটার পর কেমন যেন হাঁপ ধরে এলো। লেকের ধারে একটা বেঞ্চে বিদিশা বসল। ব্যাগে রাখা ছোট্ট জলের বোতলটা বের করে একটু জল খেয়ে গলাটা ভিজিয়ে নিল। জলের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগছিল। অনেক পুরনো কথাও মনে পড়ছিল। বিয়ের প্রথম দেবাশিসের সাথে এই লেকের ধারে বসেছে, হাতে হাত রেখে কখনো প্রেমের কথা হতো না। বিদিশা চাইলেও অন্যজনের এসব পছন্দ না। বাড়িতেও কথা বলার অবকাশ থাকতো না। একান্নবর্তী পরিবার, বিদিশার উপর অনেক চাপ ছিল। অবিবাহিত দেওর, ননদ, শ্বশুর শাশুড়ি, দিদি শাশুড়ি, একদম জমজমাট সংসার। একটা সবসময়ের খাওয়া পড়ার লোক ছিল। শাশুড়িমা রান্না করতেন, তবুও বিদিশাকে অনেক কিছু সামলাতে হতো। রাতে সব সেরে যখন বিদিশা ঘরে যেত, তখন দেবাশিস বই মুখে করে কখনো কখনো ঘুমিয়ে পড়ত। বিদিশা বুদ্ধিমতী, নিজেকে নিজেই বোঝায়, এই সবই তো একটা গোটা জীবনের অঙ্গ। বেশ খানিকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে। না, এবার বাড়ি ফেরা যাক। কোনো কিছুতেই ঠিক মন বসে না। নিজেকে আরও একটু শক্ত করতে হবে। তবুও 4 দেওয়ালের বাইরে খারাপ লাগলো না। অনেক মানুষ, অনেক কথার শব্দ, লেকের জল, সব নিয়ে যেন একটা ঘোর তৈরি হয়েছিল। পরের দিন বিদিশা আবার আধ ঘন্টা হাঁটার পর একটা খালি বেঞ্চ দেখে বসল। লেকের জলের দিকে তাকিয়ে পুরনো স্মৃতি মনের মধ্যে ঘোরাফেরা করছিল। এমন সময় প্রায় ওরই বয়সী এক ভদ্রমহিলা সামনে এসে বলল, আপনি কি এখানে নতুন আসছেন? কিছু মনে করবেন না, আগে তো কখনো দেখিনি, তাই বললাম। ঠিক নতুন না, তবে অনেক দিন পরে এসেছি। ভদ্রমহিলার সাথে আরেকজন মহিলাও, 2জন ভদ্রলোক ছিল। বিদিশা সবার দিকে একবার তাকালো। ওর চোখে ছিল জিজ্ঞাসা। আমি মায়া, ও রমা, ও তীর্থ, ও রজত, আমরা বন্ধু। রোজ এখানে আসি, খানিকক্ষণ হাঁটি, তারপর বেশ কিছুটা সময় আড্ডা দিই, চা খাই, তারপর যে যার বাড়ি চলে যাই। আপনার এই বেঞ্চটাতে একটু বসবো? হ্যাঁ, বসুন। এরই মধ্যে এক চাওয়ালা এলো। চা খাবেন তো? না, আমি এখনই বাড়ি যাব, বাড়ি গিয়ে চা খাবো। বেশ তো, বাড়ি গিয়ে চা খাবেন, এখন আমাদের সাথে খান। অগত্যা। কোথায় থাকেন আপনি? যোধপুর পার্ক। আপনি খুব চুপচাপ। আমরা কিন্তু খুব হই হই করি। একসময় আমিও চুপচাপ হয়ে গিয়েছিলাম, কিন্তু এদের পাল্লায় পড়ে জীবনের দুঃখকে ভুলতে চেষ্টা করি। সবটা হয়তো ভোলা যায় না, তবুও আগের থেকে এখন অনেক ভালো আছি। বেঁচে থাকার রসদ খুঁজে পাই। রমা কথাগুলো বিদিশার উদ্দেশ্যে বলল। এই তো 6 মাস হলো আমার স্বামী। হঠাৎ তীর্থ বলে উঠল, আপনাকে নাম ধরে ডাকতে পারি তো? বিদিশা সম্মতিসূচক মাথা নাড়ল। শুনুন বিদিশা, স্বামী স্ত্রীর এই বিচ্ছেদ অতি মর্মান্তিক, কিন্তু যার যখন সময় হয়ে যায় তাকে তো যেতেই হবে। দুঃখকে বুকে নিয়ে থাকা যায় না, কোনো কিছুই ভোলা যায় না, তবুও ভোলার চেষ্টা করতে হয়। আমার স্ত্রী আমার ছেলের 10 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছে।
ওকে একা হাতে মানুষ করেছি, এখন ছেলে বিদেশে সেটেলড, আমি আমার মতো বাঁচার চেষ্টা করছি। এখানে আমরা যারা আছি সবারই এক অবস্থা। সবার সাথে বিদিশার আজ আলাপ হলো। সবাই একই পথের যাত্রী, প্রত্যেকে ভীষণ প্রাণবন্ত, মিশুকে এক লহমায় আপন করে নিতে পারে। গ্রুপটাকে বিদিশার বেশ ভালো লাগলো। চলি, সন্ধ্যা হয়ে গেছে। কাল আসছেন তো? আসবো। ঠিক আছে, দেখা হবে। মা, তুমি চেঞ্জ করে নাও, তোমার চা দিচ্ছি। সৌমি বিদিশার কাছে এসে বসলো। কেমন লাগলো আজ তোমার? আজ একটা গ্রুপের সাথে আলাপ হলো। সবারই এক ব্যাপার, একা জীবন। ওরা 4 জন, 2 জন পুরুষ, 2 জন মহিলা। ওদের ভীষণ বন্ধুত্ব দেখলাম, খুব হই হই করে। ওরাই আমার সাথে আলাপ করলো, অনেক কথা বলল, কাল যাব নাকি জানতে চাইল। খুব ভালো হয়েছে মা। তুমি একটা কাজ করো। কি? এই রোববার সন্ধ্যায় ওদেরকে আমাদের বাড়িতে চা খেতে আসতে বলো। এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, তোমার ছেলেও থাকবে, ওদের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো কেমন মানুষ। ভালো লাগলে তুমি ওদের সাথে বন্ধুত্ব করো, অনেক ভালো লাগবে। পরের দিন বিদিশা ওদের সাথে দেখা হওয়ার পর বলল, তোমাদের সবার কাছে আমার একটা আর্জি আছে। কি? আমার বৌমা রবিবার বিকেলে আমার বাড়িতে চা খেতে যেতে বলেছে। সবাই সমস্বরে বলে উঠল, কি মজা, অবশ্যই যাব। ঝালমুড়ি কিনতে কিনতে ওরা প্ল্যান করতে শুরু করলো, কখন যাওয়া হবে, কি নেওয়া হবে, এই সব। বিদিশা বলতে লাগলো, প্লিজ তোমরা কেউ কিছু নিয়ে যাওয়ার কথা ভেবো না, আমার খুব খারাপ লাগবে। আরে নাতিটার জন্য কিছু নেব না তা কি হয়? ওরা এমনভাবে কথাটা বলল, বিদিশার কিছু বলতে পারল না। কথাটার মধ্যে এত প্রাণ ছিল, বিদিশা মুগ্ধ হয়ে গেল। রবিবার বিকেল 5টা, সৌমি বিদিশাকে 1 কাপ চা দিতে গিয়ে দেখল মা বসে আছে। মা, ঘুমাওনি? না রে, আজকে ঘুম হলো না। বেশ তো, চাটা খেয়ে তৈরি হয়ে নাও। আমি তো বাড়িতেই থাকবো, কি তৈরি হব? কেন মা, বাড়িতে কারোর আসার কথা থাকলে তুমি কি সুন্দর করে নিজেকে রেডি করতে, তবে আজকে নয় কেন? মা, যে যাওয়ার সে চলে গেছে, তাই বলে কি তোমার আর কিচ্ছু থাকতে নেই? কি পরবো বলতো? দাঁড়াও, আমি এসে শাড়ি বের করে দিচ্ছি। তুই আমার জন্য কত করিস। কেন মা, বিয়ের পর তো তুমি আমাকে শাড়ি বেছে দিতে, কোথায় কোন শাড়িটা পরে যাব? সৌমি বিদিশার ঘরে এসে আলমারিটা খোলে, একটা হালকা আকাশি রঙের তসর বার করে দেয়, সঙ্গে হালকা মুক্তোর গয়না। এত সব কেন রে সৌমি? এগুলো তোমাকে পরতে হবে মা, এখন এসব পরতে ইচ্ছে করে না। কেন? এমন কিছু চড়া রঙের শাড়ি দিনি, যথেষ্ট হালকা, তোমাকে খুব ভালো লাগবে। তুমি একটু সাজলে তোমার ছেলে খুব খুশি হবে। বিদিশা ভীষণ স্মার্ট, মুখে হালকা পাউডারের পাফ বুলিয়ে নিল, ছোট্ট একটা টিপ, ম্যাচিং শাড়ি, ব্লাউজ আর হালকা মুক্তোর গয়নায় বিদিশাকে বেশ লাগছিল। হাতে একটা রুমাল নিল, একটু অন্য টাইপের একটা স্লিপার পায়ে গলিয়ে নিল। দরজায় বেল বাজতেই বিদিশার ছেলে রিজু দরজা খুলে আসুন আসুন বলে নতুন অতিথিদের অভ্যর্থনা জানালো। সবাই মুগ্ধ হয়ে বিদিশার বসার ঘরটা দেখছিল। ঘরে চোখ ধাঁধানো কোনো দামি জিনিস নেই, আছে সুরুচির পরিচয়। ওরা 4 জন যেন অনেকখানি মুক্ত বাতাস নিয়ে বিদিশার কাছে এসে পৌঁছালো। মায়া আর রমা দুজনেই বেশ রুচিশীল পোশাক পরে এসেছে। রজত তো সবসময় হই হই করে। তীর্থ একটু চুপচাপ কিন্তু ভীষণ সেন্সিটিভ। সৌমি সবাইকে চা দিল, সাথে প্রচুর স্ন্যাক্স। অনেকদিন পর বিদিশার বাড়িতে গল্পের ঝড় বইছে। সিনেমা, থিয়েটার, গল্পের বই, কোন লেখক কেমন লেখেন, কোন রেস্তোরাঁয় কোন খাবারটা ভালো বানায়, সব এদের যেন নখদর্পণে। এদের সাথে আড্ডায় রিজুও জমে উঠেছে। কে বলবে এরা বয়স্ক? একদম যুবকদের মতো হুল্লোড়বাজ। রজত হঠাৎ বলল, চল না সবাই কাছে পিঠে অন্তত পুরী থেকে ঘুরে আসি, পুজোর পর পাহাড়ে যাব। সবাই এক কথায় রাজি। বিদিশা ঠিক রাজি হতে পারছে না। সবাই মিলে বকা দিল, একসাথে সবাই যাব, এতে তোর কোথায় অসুবিধা বল? রিজু আর সৌমি জোর করাতে বিদিশা রাজি হলো। ট্রেনে সবাই একসাথে গল্প করতে করতে চলল।
বিদিশার ভালোই লাগে, তবুও মাঝে মাঝে জানলা দিয়ে বাইরে অন্ধকারে তাকিয়ে থাকতে থাকতে বোধ হয় কোথায় যেন মনটা হারিয়ে যায়। আবার নিজেই ভাবে, দেবাশিস তো এত হইচই করতো না, বেশি কথা তো বলতোই না। ওদের একটা সন্তান হয়েছিল ঠিকই, কিন্তু ওদের বলতে গেলে সেরকম শারীরিক বা মানসিক সম্পর্কই ছিল না। দেবাশিসের দেখাশোনা করাটাই বিদিশার প্রধান কাজ। দেবাশিস চরিত্রবান পুরুষ ছিল, কিন্তু বিদিশার কোনো চাহিদা মেটাবার কথা ভাবেনি। এই নিয়ে ওদের মধ্যে বিবাদ হতো। ব্যক্তিগতভাবে তীর্থকে বিদিশার বেশি পছন্দ। মানুষটা অনেক কথা বলে না, কিন্তু বড্ড কেয়ারিং। এমনভাবে বিদিশার সাথে মেশে বিদিশার মনে হয় ওকে মনের কথা সব বলা যায়। বেড়াতে এসে তীর্থ যেন বিদিশার বড় আপন হয়ে উঠল। তীর্থ নিজের কথা বলে কম, অন্যের কথা শোনে বেশি। তীর্থর আচরণ দেখলে বিদিশার দেবাশিসের কথা মনে হয়। কই, দেবাশিস তো কোনোদিন এইভাবে ওর দেখাশোনা করেনি। অসুখ করলে বিদিশা নিজেই ডাক্তারের কাছে যেত, ওষুধ আনত, সবটাই একা সামলাত। অথচ দেবাশিসের কিছু হলে বিদিশাকেই সবটা দেখভাল করতে হতো। এসব কারণে বিদিশার মনে অনেক অভিমান জমা হয়েছিল। বেরিয়ে আসার 1 সপ্তাহ পরে হঠাৎ এক দুপুরবেলা বিদিশার বাড়িতে তীর্থ এসে হাজির। তীর্থকে দেখে বিদিশার মনটা ভালো হয়ে গেল, তবুও কোথাও একটা বাঁধো বাঁধো ভাব। বাড়িতে সৌমি আছে। তীর্থ আর বিদিশা এ কথা ও কথায় গল্প শুরু করলো। হঠাৎই তীর্থ বলল, আমার মনে হয় তুমি আমাকে কিছু বলতে চাও, বলো না কি বলবে। না না, সেরকম কিছু নয়। তবুও বলো বিদিশা, আমি শুনবো বলেই তো একা এসেছি। তীর্থ, যেদিন থেকে তোমাকে দেখেছি একটা কথাই ভাবি, দেবাশিস তো তোমার মতো হতে পারত। তাহলে আমার স্মৃতিগুলো শুধুমাত্র স্মৃতি নয়, সুখ স্মৃতি হয়ে থাকতে পারত। আমার কোনো চাহিদা ছিল না, শুধু একজন কেয়ারিং হাজবেন্ড চেয়েছিলাম। বিদিশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তীর্থ জলটা মুছিয়ে দিয়ে বলল, আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে থাকব। আজ থেকে আমি তোমার সব খেয়াল রাখব, কথা দিলাম। আজকাল তীর্থ প্রায় বিদিশাকে ফোন করে। দুজনে বেশ খানিকক্ষণ গল্প করে, নানা রকম গল্প। তীর্থ খোঁজ নেয় বিদিশা কেমন আছে, ওষুধ ঠিক মতো খাচ্ছে কিনা, ব্লাড টেস্টের রিপোর্ট কি, সুগার লেভেল ঠিক আছে কিনা, সব খবর। তীর্থর সাথে কথা বললেই বিদিশার বেশি করে দেবাশিসের কথা মনে পড়ে। দেবাশিস জানতেও চাইতো না ব্লাড রিপোর্ট কি, ডাক্তার কি বললেন, কিচ্ছু না। অথচ বিদিশা, একদিন তীর্থ বিদিশাকে ফোন করে বলল, শরীর কেমন? হঠাৎ হাঁটুতে ভীষণ ব্যথা, হাঁটাহাঁটি করতে পারছি না, লেকেও তো 2 দিন যেতে পারিনি। এই বয়সে মেয়েদের একটা কমন প্রবলেম। আমি আজ তোমার কাছে যাব। রজত, রমা ওরা তোমার কথা জিজ্ঞেস করছিল। আমি বলেছি আজ তোমার বাড়ি যাব, ওদেরকেও বললাম। সবারই কিছু না কিছু কাজ রয়েছে। এখন বিদিশা একেবারেই একা। ছেলের ওয়ার্ক ফ্রম হোম উঠে গেছে, নাতির স্কুল খুলে গেছে, ওরা আবার পুনেতে। বিদিশাকে নিয়ে যাওয়ার জন্য ওরা অনেক বলেছে, বিদিশা রাজি হয়নি। এখনই বিদিশা ছেলের উপর পুরো নির্ভরশীল হতে চায় না। সন্ধেবেলায় তীর্থ এলো। বহু কষ্টে বিদিশা খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজাটা খুলল। তীর্থ দরজার কাছ থেকে এই বিদিশাকে হাঁটতে সাহায্য করল। চা খেয়েছ? না গো, রান্নার মেয়েটা আজ অনেক আগে এসেছিল, তখন ঠিক চা খেতে ইচ্ছা করছিল না। ঠিক আছে, আমি 2 কাপ চা করে নিয়ে আসি। এমা, না না, তুমি আমাকে একটু রান্নাঘরে নিয়ে চলো, আমি করছি। একদম না। পিঠে বালিশের সাপোর্ট দিয়ে বিদিশাকে বসিয়ে তীর্থ চা করতে গেল। বিদিশার মনে পড়ে গেল, দেবাশিস একদিন অফিস থেকে এসে দেখেছিল বিদিশা শোয়া সেই হাঁটুর ব্যথা। দেবাশিস চেঞ্জ করে বসার ঘরে চলে গেল। কোনো খোঁজই নেয়নি বিদিশার। তীর্থ চা বানিয়ে নিয়ে এলে চা খেতে খেতে দুজন নানা রকম গল্পে ডুব দিল। তীর্থর সাথে বিদিশার মানসিকতার অনেক মিল। বিদিশা তীর্থর মধ্যে ওর আকাঙ্ক্ষিত পুরুষটিকে যেন খুঁজে পায়। আচ্ছা বিদিশা, তোমার নতুন ওষুধটা তো আনা হয়নি, আমি নিয়ে আসছি। না না, আমাদের কেয়ারটেকার ছেলেটা এনে দেবে। এখন আমি আছি, নিয়ে আসি। তীর্থ ওষুধ আনতে চলে গেল। বিদিশা ভাবতে লাগলো, সে তীর্থর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে না তো? তীর্থকে দেখলে বুকটার মধ্যে এমন অস্থির করে কেন? তীর্থ আসবে শুনলে মনটা আনন্দে দুলে ওঠে কেন? তীর্থর একটা স্পর্শ ওকে ভেতর থেকে কম্পন এনে দেয়। এটাই কি প্রেম? ধুর, এই বয়সে আবার প্রেম। বিদিশা,
তুমি ডিনারটা সেরে নাও, তারপর আমি যাব। আরে আমি ঠিক ডিনার করে নেব, রাত হচ্ছে, তুমি বাড়ি যাও। আর বাড়ি, সেই তো শূন্য অন্ধকার ফ্ল্যাট। আমি মেন দরজা খুলে একটা একটা করে লাইট জ্বালাবো, তারপর সোজা ওয়াশরুম, বেরিয়ে এসে টিভিটা চালাবো। ছাইপাশে যা হবে তাই চলতে থাকবে। আমি গ্লাসে অল্প স্কচ নেব, ভালো লাগে না, তবু অভ্যেস, বলতে পারো টাইম পাসিং। কখনো ওই লম্বা সোফায় কুশন মাথায় দিয়ে টিভির দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। আবার কোনো কোনো দিন টেবিলে রেখে দেওয়া খাবারগুলোর কিছুটা গলাধকরণ করি। এটাই তো এখন আমার জীবন। তুমি একটা বিয়ে করলে না কেন বিদিশা? তুমি আমার সাথে থাকবে এমন কথা বলো না, সেটা তো সম্ভব নয়। কেন বিদিশা? আমি তোমাকে আমার সম্পূর্ণটা দেব। আজ তুমিও একা, আমিও একা, আমরা কিন্তু কাউকে ফাঁকি দিচ্ছি না। দিস ইজ নট পরকিয়া। কিন্তু সমাজ, সমাজ মাই ফুট। যখন আমি চলে যাব তুমি অসহায়ের মতো এই চার দেওয়ালের মধ্যে পড়ে থাকবে। আমি বাড়ি গিয়ে একা একা একটা ছন্ন ছাড়া জীবন। আমরা কিন্তু পরকিয়া করছি না, কাউকে ঠকাচ্ছি না, কেউ আমাদেরকে নিয়ে বদার করে না। আমরা না মরে কোনো রকমে বেঁচে আছি। তুমি তো ছেলের কাছে ওদেশে চলে যেতে পারো, তাতে লাভ। তীর্থ চলে যাওয়ার পর বিদিশা শুয়ে পড়ল। আজকাল আর আগের মতো শুলেই ঘুম আসে না, নানা কথা মাথার মধ্যে ঘুরপাক খায়। মনের থেকে বিদিশা তীর্থ সান্নিধ্য খুবই পছন্দ করে। মনে হয় তীর্থর বুকে মাথা দিয়ে এক পরম শান্তিতে চোখ দুটো বন্ধ করে রাখে। পরক্ষণেই চোখে ভেসে ওঠে রিজুর মুখ, সৌমির মুখ, আদরের নাতিটার মুখ। না, এ হয় না। ওদের কাছে আমি একদম ছোট হয়ে যাব। আমার এত দিনের পরিশ্রম সাধনা সব বিফলে যাবে। না, আর নয়। তীর্থর আশা যে করেই হোক বন্ধ করতে হবে। বিকেলের দিকে দরজার বেলটা বেজে উঠল। তীর্থ তুমি? হ্যাঁ বিদিশা। দরজাটা বন্ধ করে বিদিশা রান্নাঘরে গিয়ে 2 কাপ চা বানিয়ে নিয়ে এলো। চা খেতে খেতে তীর্থ বিদিশাকে বলল, আজ আমি একটা কথা তোমাকে জানাতে এসেছি। কি হয়েছে তীর্থ? আমি আর একা থাকতে পারছি না। যে কদিন বেঁচে আছি আমরা দুজন একসাথে থাকব। আমি তোমার ছেলের সাথে কথা বলতে চাই। এত বড় একটা ফ্ল্যাটে তুমি একা থাকো, এটাও তো মেনে নেওয়া যায় না। তীর্থ, আজ আর এসব ভেবে লাভ নেই। এই বয়সে এসে আমি আর কোনো সম্পর্কে জড়াতে চাই না। বিদিশা, আজ আমরা যে বয়সে এসে পৌঁছেছি তাতে কিন্তু শরীরের কোনো ভূমিকা নেই। আছে শুধু মানসিক সম্পর্ক আর পরস্পরের উপর নির্ভরশীলতা। এতে এত কেন তুমি ভয় পাচ্ছ? আমার পক্ষে আর সম্ভব না তীর্থ। এটা কি তোমার ফাইনাল ডিসিশন? আর একটু সময় নেবে? না, এটাই আমার শেষ কথা। ধরে নাও সবাই সব পারে না, আমি তোমার এই প্রস্তাবে রাজি হতে পারলাম না। আমাকে ক্ষমা করো। বেশ, তাহলে এখানেই এসব কথা শেষ হোক। আমি আসি বিদিশা, ভালো থেকো। আজ আর বিদিশার গলা দিয়ে কোনো খাবার নামল না। কোনো রকমে শুয়ে পড়ল। আজ যেন গরমটা একটু বেশিই লাগছে। অল্প করে এসিটা চালিয়ে নিল। হাতে মোবাইলটা নিয়ে দেখল রিজুর কতগুলো মেসেজ এসে রয়েছে। কালকে উত্তর দেবে। আজ আর মাথা কাজ করছে না। রাত প্রায় 1টা বাজে। বিদিশা তীর্থকে কল করল। ওদিকে সুইচ অফ বলছে। তীর্থ তো ফোন বন্ধ করে না। কি হলো? এবার মেসেজ পাঠালো, নীলটিক হলো না। খুব অভিমান হয়েছে, ফোন বন্ধ করে রেখেছে। সারা রাত বিদিশা 2 চোখের পাতা এক করতে পারল না। সকাল হতে বিদিশা আবার তীর্থকে ফোন করতে চেষ্টা করল। ওপাশ থেকে বলছে সুইচ অফ। একটু বেলা হতেই মায়া, রমা, রজত সবার ফোন বিদিশার কাছে এলো। একটাই প্রশ্ন, তীর্থ কোথায় গেছে জানিস? কেউ জানে না। হঠাৎ করে তীর্থ না বলে কয়ে কোথায় গেল। বিদিশা ভীষণ গিল্টি ফিল করছে। এমন কথা কার সাথেই বা শেয়ার করবে? এ যে একান্ত ব্যক্তিগত বিষয়, কে কিভাবে নেবে কিচ্ছু বলা যায় না। একমাত্র রিজু, রিজুকেই সবটা বলা যায়। ও ছোট থেকেই মাকে খুব ভালো বোঝে। বিদিশাও ছেলের সাথে সব কিছু শেয়ার করে। সৌমিকেও হয়তো সব বলা যায়, কিন্তু সৌমি কিভাবে ব্যাপারটা নেবে বিদিশা বুঝতে পারে না। সন্ধ্যার দিকে হঠাৎ ফোনটা বেজে উঠল। বিদিশা তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে দেখে তীর্থ ফোন করেছে। দিশা, কিছু ভেবে দেখলে? তুমি আমাকে দিশা বলে ডাকলে? তীর্থ, তুমি আমাকে আর দুর্বল করে দিও না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। বলতে পারো তুমিই আমার প্রথম ও শেষ ভালোবাসা। আমি দেবাশিসকে ভালোবাসতে চেয়েছিলাম,
কিন্তু দেবাশিস খালি স্বামিত্ব ফলাতে ব্যস্ত থেকেছে, কখনো আমার মনের খোঁজ রাখিনি। এতগুলো বছর শুধুই নিয়মের জালে কর্তব্য পালন করে গেছি, সেজে সংসার করেছি। জীবনের শেষ দিন পর্যন্ত দেবাশিস জানতে পারেনি আমি কি খেতে ভালোবাসি, কোন কাজটা আমার পছন্দের, কোনটা অপছন্দের। শোনো তীর্থ, আমি আর নতুন করে কোনো আঘাত সহ্য করতে পারবো না। আমরা যে বয়সে এসে পৌঁছেছি, আজ আছি হয়তো কাল নেই। নতুন করে আর এসব নিয়ে ভেবো না। একসাথে থাকা সম্ভব না, চেষ্টা করো আমাকে ভুলে যেতে। তুমি ফোন করলে অবশ্যই কথা বলবো, কিন্তু এই পর্যন্ত ভালো থেকো তীর্থ। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।